ওকে চলুন, যাওয়ার সময় আপুর জন্য কোল্ড কফি আর বার্গারও নিতে হবে। আগেরগুলো তো আপনার মুখে। কাল রাতে অভ্র ভাইয়াকে নিয়ে আপুর সাথে এত গল্প করতে করতে ঘুমোতে বড্ড দেরি হয়ে গেছে, যার ফলাফল প্রথম ক্লাস মিস। তাড়াহুড়ো করে ক্লাসের দিকে যাচ্ছিলাম। 3 তলায় লাইব্রেরি, 4 তলায় আমাদের ডিপার্টমেন্ট। 3 তলা পেরিয়ে যখনই 4 তলায় উঠব, কেউ একজন টেনে লাইব্রেরির এক কোণার দেয়ালে চেপে দাঁড় করিয়ে দিল আমায়। লাইব্রেরি পুরোটা ফাঁকা আজ, গা ছমছম পরিবেশ। সামনের মানুষটা আরও বেশি ভয়ঙ্কর। ডান হাতটা আমার কাঁধের উপর দিয়ে সেলফের উপর রেখে বাম হাতটা পকেটে গুজে আমার দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছেন শুভ্র ভাইয়া। চোখে রাগ স্পষ্ট। সাহস আমার অনেক আছে, কিন্তু কোনো ছেলে এতটা কাছে দাঁড়িয়ে থাকলে সাহসরাও হতাশ হতে বাধ্য। কোনো রকম ঢোক গিলে বলে উঠলাম, আপনি? শুভ্র ভাইয়া ডেবিল মার্কা হাসি দিয়ে আমার দিকে তাকালেন। ওনার এই হাসিতেই আমার কাঁপাকাঁপি অবস্থা। শুভ্র ভাইয়ার কাঁধের ওপর দিয়ে চোখ যেতেই দেখি ওনার পুরো গ্যাং পেছনে দাঁড়িয়ে। উনি বাঁকা হাসি দিয়ে আমার সামনের একটা টেবিলে বসে চেয়ারে পা রাখলেন। সিল্ক চুলগুলোতে আঙুল চালিয়ে ঠিক করে নিয়ে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, তোমার সাহস দেখে তো আমি হতবাক। আমার গাড়ি নষ্ট করার মতো দুঃসাহস তোমার কি করে হয়? ওনার কথায় কেঁপে উঠলাম। এই যা, বুঝে গেল? কিন্তু কিভাবে বুঝলো? এরা কি এখন আমায় ধোলাই দেবে নাকি? কাপা কাপা হাতে ওনা ঠিক করতে করতে এদিক ওদিক তাকালাম। একটা ঢোক গিলে নিয়ে ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, আপনার গাড়ি আমি কেন নষ্ট করতে যাব? আর আমি করেছি তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমার কথায় হু হা করে হেসে উঠলেন উনি। আবারও আমার সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, তোমার কি মনে হয় আমি পলিটিক্যাল লিডার হয়েছি এমনি এমনি? তোমার এই ছোটোখাটো কূটনীতি আমার জন্য দুধ ভাত। গেটের পাশে যে একটা সিসিটিভি ক্যামেরা আছে, সেটা কি খেয়াল করেছ? ওনার কথার কোনো উত্তর আমার কাছে নেই। আমি যেভাবে ফেঁসে যাব ভাবতেও পারিনি। তবুও জোর গলায় বলার চেষ্টা করলাম, দেখুন। উনি হঠাৎ আরও একটু এগিয়ে এসে মুখের সামনে মুখ এনে বলে উঠলেন। ওনার এভাবে কাছে আসায় ভয় পেয়ে গেলেও একটা বিষয় বেশ অবাক হলাম আমি। উনি আমার এতটা কাছে দাঁড়িয়ে থেকেও একটাবারও আমার টাচ করেননি। ওনার হাতের একটু স্পর্শ আমার গায়ে লাগছে না। উনি ফু দিয়ে আমার সামনে চুলগুলো উড়িয়ে দিয়ে আবারও চেয়ারে বসে গেলেন। ঠোঁটে ভয়ঙ্কর হাসি ঝুলিয়ে বলে উঠলেন, তোমাকে খুব কঠিন শাস্তি পেতে হবে রোদেলা। আমার সাথে পাঙ্গা নিতে আসলে বাঁচাটা যে খুব কঠিন হয়ে পড়ে, এটা কি জানো? ওনার কথার কি উত্তর দেব ভেবে পাচ্ছি না। ওনার লাল চোখের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই সাহেল ভাইয়া বলে উঠলেন, ছেড়ে দে না অভ্র, বাচ্চা মেয়ে না বুঝে করে ফেলেছে। তোর কার সার্ভিসে যে যত টাকা লাগছে আমি দিয়ে দিচ্ছি, তবু ওকে যেতে দে। আমি অবাক চোখে সাহেল ভাইয়ার দিকে তাকিয়ে আছি। এর আবার কি হলো হঠাৎ? শুভ্র ভাইয়া রাগী চোখে ওনার দিকে তাকিয়ে বলে উঠলেন, এত দৌড়ো তোর জন্য তোর? তুই আমাকে টাকা দেখাচ্ছিস সোহেল? মনে রাখিস, টাকা তোর থেকে আমার কম নেই। টাকা আমার যথেষ্টই আছে। যা নেই তা হলো মনের শান্তি। আর এই মেয়েকে শাস্তি দিলেই সেই শান্তিটা আমি পাবো। সো গাইস, কি শাস্তি দেওয়া যায় ওকে বলতো? অভ্র প্লিজ ছেড়ে দে। ছোট্ট একটা মেয়ে, ওর সাথেও তোর জেদ করতে হবে? শাস্তি দিবি তো? ওকে, তাহলে একটা কাজ কর, আমাদের অ্যাসাইনমেন্টগুলো ওকে করতে দিয়ে দে। ওর জন্য এটাই সবচেয়ে কঠিন শাস্তি হবে। কি, আমি কি মূর্খ যে আমার অ্যাসাইনমেন্টগুলো অন্য কেউ করবে? আচ্ছা, তোরটা তুই কর। তুই তো আবার মহাঙ্গেনি। নান সানশাইনকে আমাদের 6 জনেরটা দিয়ে দে। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের জন্য মাস্টারের 6টা অ্যাসাইনমেন্ট করা অসম্ভব, তাও আবার এক রাতে। তোর কি মনে হয় এর থেকে কঠিন শাস্তি
আর কিছু হতে পারে? শুভ্রর মুখ দেখে মনে হচ্ছে সাহেল ভাইয়ার বুদ্ধিটা তার তেমন একটা মনে ধরেনি। তবুও সবার কথায় মেনে নিল সে। আমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে চলে যাওয়ার আগের মুহূর্তে আবারও ফিরে তাকিয়ে গলায় থাকা কামড়ের দাগটাকে লক্ষ্য করে বলে উঠলেন, রোমান্স কিছুটা কমিয়ে করো। এইভাবে স্ট্যাম্প লাগিয়ে ঘুরলে মানুষ পতিতালয়ের বাসিন্দা ভাববে। নাকি তুমি ওই জায়গারই হতেও পারো। কথাটা বলেই উনি হনহন করে বেরিয়ে গেলেন লাইব্রেরি থেকে। এত সুন্দর একটা ছেলের কথাগুলো এতটা তিক্ততাপূর্ণ কি করে হতে পারে? দিনে কি 3 বেলা করলার জুস খায় নাকি? তিতা করলা কোথাকার। ওনার কথাটা শুনে কান্না পাচ্ছে আমার। শুধু শুধু কান্না নয়, ফ্লোরে পা ছড়িয়ে মরা কান্নার মতো কান্না করতে ইচ্ছে করছে। এই ছেলেটা কত সহজে আমার চরিত্র নিয়ে কথা বলে গেল। মেনার সিং বুইরা, শুধু গলায় কেন, দরকার পড়লে সারা শরীরে স্ট্যাম্প লাগিয়ে ঘুরবো। তাতে তোর বাপের কি? ইডিয়েট। লাইব্রেরিতে মাস্টার্সের বইয়ের পাতা উল্টাচ্ছি আর ওনার বলা কথাগুলো ভেবে চোখের পানি ছড়াচ্ছি। মানুষ কতটা খারাপ হতে পারলে এভাবে বলতে পারে, সেটাই ভাবছি। ওনার কথা শুনে মাঝে মাঝে মনে হয় আমাকে অপমান করার জন্যই হয়তো পৃথিবীতে জন্ম নিয়েছেন উনি। 1 ঘন্টা যাবৎ পাতা উল্টিয়েও এদের বইয়ের আগামাথা কিছুই বুঝলাম না। মাথাটা পুরাই হ্যাং মেরেছে বলে মনে হচ্ছে। এটা যে আমার পক্ষে সম্ভব না তা এতক্ষণে বেশ বোঝা হয়ে গেছে। ইনোসেন্ট মার্কা অসহায় ফেস নিয়ে বইয়ের ওপর মাথা রেখে আকাশ পাতাল চিন্তা করছি। এভাবে টেবিলে মাথা রেখে যে কখন ঘুমের সাগরে পাড়ি জমিয়েছি খেয়ালই ছিল না। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, তবে কোনো পরিচিত ছোঁয়ায় ঘুম ভাঙলো আমার। চোখ মেলে দেখলাম চারপাশে কেউ নেই। আমি একা বসে আছি পুরো লাইব্রেরিতে। হাই তুলতে তুলতে সামনের দিকে তাকাতেই একটা খাতার দিকে চোখ পড়ল। সামনে রাখা একটা খাতার মাঝ বরাবর আটকানো একটা লাল রঙের কাগজ। কাগজটা নিতে গিয়ে খাতাটা খুলেই অবাক হলাম আমি। খাতাটায় অ্যাসাইনমেন্টটা করা। কিভাবে সম্ভব? হাতের লাল কাগজটাই চোখ বোলালাম। সেখানে গুটি গুটি অক্ষরে লেখা, আমার ঘুমন্ত পড়ি, এই যে প্রতিদিন নতুন নতুনভাবে তোমার নেশায় জড়াচ্ছ আমায়, পরে সামলাতে পারবে তো? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাকি খাতাগুলো চেক করলাম। না, শুধু একটাই করা, বাকিগুলো একদম ফাঁকা। তবুও আমার খুশি দেখে কে? এই অ্যাসাইনমেন্টটা কপি মারলেই তো হয়ে গেল। থ্যাংক গড যে আমায় এই মোটা মোটা বইগুলো পড়তে হবে না। তবু সবশেষে একটা চিন্তা থেকেই যায়, কে সে ব্যক্তি? কালকের লোকটা আর আজকের লোকটা যে সেম তা বেশ বুঝতে পারছি আমি, কিন্তু কে হতে পারে তা কিছুতেই বোধগম্য হচ্ছে না। উফ, কালকে যাকে গালি দিয়েছি আজকে তাকে এতটাও খারাপ মনে হচ্ছে না। একটা থ্যাঙ্কস দিলেও দেওয়া যেতে পারে। চিত্রাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ভাইয়াকে ঘুষ টুস দিয়ে 3 জনে মিলে 5টা খাতার অ্যাসাইনমেন্ট শেষ করলাম রাত 4টে। লিখতে লিখতে হাতের অবস্থা শেষ। বেটা খাটাস, তোর বউ ভেগে যাবে দেখে নিস। মাসুম বাচ্চার ওপর এত টর্চার সহ্য হবে না। দেরিতে ঘুমাতে যাওয়ায় ঘুম ভাঙতে ভাঙতে 9টা, যার ফলাফল আজকেও প্রথম ক্লাসটা মিস। তাড়াহুড়ো করে ভার্সিটি গেলাম আমি আর চিত্রা। গেটের সামনের পার্কিংয়ের পাশে বটতলায় আড্ডা দিচ্ছে শুভ্র ভাইয়ার গ্যাং। দ্রুত পায়ে এগিয়ে গেলাম সেদিকে। আমাদের দেখেই একটু নড়ে চড়ে বসলো শুভ্র ভাইয়া। বাইকের ওপর বসেছিলেন উনি এবার নেমে এসে হেলান দিয়ে হাত ভাঁজ করে দাঁড়ালেন। ওনাকে দেখে মনটা আপনা আপনি বলে উঠল, বাহ, লোকটি কি সুন্দর করে দাঁড়াতে পারে। উনি আজ কফি কালার একটা শার্ট পরেছেন। শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো, পরনে হোয়াইট জিন্স,
হালকা ব্রাউন সিল্কি চুলগুলো খুব গুছিয়েই পড়ে আছে ওনার কপালে। ডান হাতে ব্র্যান্ডেড ঘড়ি, বাম হাতে ব্ল্যাক ব্রেসলেট টাইপ কিছু একটা পরে আছেন। দুধ সাদা শরীরে কফি কালার রংটাকে পৃথিবীর শ্রেষ্ঠ রং বলে মনে হচ্ছে আমার। চিত্রার খোঁচা আর ফিসফিস কথায় এসব কল্পকাহিনী বাদ দিয়ে মাথা নিচু করে ওর দিকে আর চোখে তাকালাম। দোষ, শুভ্র ভাইকে পুরো চকলেট বয় লাগছে রে, ইচ্ছে তো করছে। তোর ইচ্ছেকে পুটলিতে বন্ধ করে রেখে দে, অন্যের বরের দিকে খারাপ নজরে তাকাস বদমাইয়া। আরে অন্যর বর আগেই কেমনে বলিস, আমার তো হতে পারে। আমি কিছু বললাম না, শুধু একটা দীর্ঘ শ্বাস ফেললাম। হ্যাঁ, হতেও পারে। চিত্রার মতো সুন্দরী মেয়ের জন্য এটা অবিশ্বাস্যকর কিছুই না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। ঠিক তখনই শুভ্র ভাইয়া শান্ত কণ্ঠে বলে উঠলেন, তোমাদের কি ফিসফাস শেষ? এবার ওদের অ্যাসাইনমেন্টগুলো দিয়ে বিদায় হও এখান থেকে। আমি ব্যাগ থেকে খাতাগুলো বের করে এগিয়ে দিতেই পাশ থেকে একটা ছেলে হাত বাড়িয়ে নিয়ে নিল। সেখান থেকে একটা খাতা এগিয়ে দিল শুভ্রর দিকে। শুভ্র খাতাটা নিয়ে খুব মনোযোগ দিয়ে পড়তে লেগে গেল, আর আমার চোখ খুব মনোযোগ দিয়ে তাকে দেখতে লেগে গেল। ওনার ডার্ক পিঙ্ক ঠোঁট দুটো একটা আরেকটার সাথে চেপে ধরে খাতার দিকে তাকিয়ে আছেন উনি। গভীর শান্ত চোখগুলোর ঘন পাপড়ি একটু পর পর কেঁপে কেঁপে উঠছে। আমি ওনার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। উনি খাতা থেকে একবার চোখ তুলে আমাকে দেখে নিয়ে আবারও খাতায় মুখ ডোবালেন। ওনার চাহনিটা কি স্বচ্ছ। আচ্ছা, মানুষ এতটা পারফেক্ট কি করে হতে পারে? হাউ? হঠাৎই থুতনির কাছে তিলটা নাড়িয়ে কথা বলে উঠলেন উনি। সোহেল, হেল্প যখন করেছিস তো লুকিয়ে করার কি দরকার ছিল? সামনাসামনি করতে পারতি। মানে কি? মানেটা খুবই পরিষ্কার সোহেল। ফার্স্ট ইয়ারে কোনো স্টুডেন্টের পক্ষে মাস্টার্সের অ্যাসাইনমেন্ট করা সম্ভব না, তাও আবার এক রাতেই। তুই এবং আমরা বেশ সবাই ভালো করেই জানি, তবু এই মেয়ে করেছে। বলতে গেলে বেশ গুছিয়েই করেছে। এখন প্রশ্ন হলো কিভাবে করেছে। উত্তরটা হলো সোহেল, তুই ওকে হেল্প করেছিস। ওর প্রতি তোর প্রেম দরদ সব আমাদের আগে থেকেই জানা আছে। সো ড্রামাটা একটু কম কর। আরে আমি কেন করতে যাব হেল্প? ও আমার বউ না গার্লফ্রেন্ড। তোর বেডরুমের খবর তো আমার জানার কথা না সোহেল। কথাটা শুনে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওনার দিকে। ছি, মানুষের মন মানসিকতা কতটা নিচু স্তরের হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত উনি। চিত্রাও অবাক চোখে তাকিয়ে আছে। সাহেল ভাইয়াও বেশ অপ্রস্তুত ফিল করছেন বলেই মনে হচ্ছে। শুভ্র ভাইয়া এমন কিছু বলবে ভাবতে পারেননি উনি। কিছুক্ষণ চুপ করে থেকে রাগী গলায় বলে উঠলেন উনি, অভ্র, এবার লিমিট ক্রস করছিস তুই। এখন কি এই মেয়ের জন্য আমার সাথে ঝামেলা করবি তুই, নাকি আমার সাথে যাবি? অনেক কাজ আছে। কথাটা বলে হাতের খাতাটা সাহেল ভাইয়ার হাতে ধরিয়ে দিয়েই সানগ্লাসটা চোখে দিয়ে হাঁটা দিলেন উনি। একটু পর তার পিছু নিলেন সবাই। সাহেল ভাইয়াও আমার দিকে একটা নীরব দৃষ্টি নিক্ষেপ করে চলে গেলেন নিজের গন্তব্যে। আমি জাস্ট দাঁড়িয়ে আছি, মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। এখানে ভর্তি হওয়ার পর যে সকল কথা আমায় শুনতে হচ্ছে তা হয়তো এই 18টা বছরে আর কখনো শুনতে হয়নি। আজ ভার্সিটিতে অরিয়েন্টেশন। সবাইকে বড় আপুরা শাড়ি পরে যেতে বলেছেন। আমি আর চিত্রা নীল শাড়ি পরব। আমার রেডি হওয়া শেষ, তেমন কিছুই করিনি। শাড়ি পরে চুলগুলো খুলে দিয়ে চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়েছি, ব্যাস। মেকআপ জিনিসটা আমার জন্য আস্ত একটা বিরক্তিকর বিষয়। সব কিছু কমপ্লিট করে যেই না বের হব তখনই চিত্রা মুখ ফুলিয়ে আমার বাসায় এসে হাজির। শাড়িটাও পরেনি সে। দেখেই মেজাজটা গরম হয়ে গেল আমার। 9:30 বেজে গেছে প্রায়, আর সে এখনও তৈরি না। এই হারামির জন্য আজ আবারও র‍্যাক খেতে হবে আমাদের। ওর দিকে ভুরু কুচকে তাকিয়ে রাগী গলায় বলে উঠলাম,
কি সমস্যা তোর? শাড়ি পরিসনি কেন? আমি যে শাড়ি পরতে পারি না জানিস না তুই? বকবি না একদম। অনেক চেষ্টা করছি বাট হচ্ছেই না। বকবো না, ঠাট্টিয়ে চল লাগাবো। ফাজিল মেয়ে, এদিকে আয় তাড়াতাড়ি। আমি ওকে শাড়ি পরাচ্ছি আর ও বকবক করছে। ওর একমাত্র চিন্তার বিষয় হলো সে শাড়ি পরে হাঁটতে পারে না। যদি স্টেজে গান গাইতে ওঠার পর সবার সামনে শাড়ি খুলে পড়ে যায় তখন কি হবে? ওর এসব ফাউল পেঁচালে বিরক্ত হয়ে শান্ত গলায় বলে উঠলাম, কি আর হবে, সবাই আনন্দে আত্মহারা হয়ে সিটি বাজাবে। তুই মজা করছিস? না, করছি না, যা সত্য তাই বলছি। ও আমার দিকে কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু আমি ওকে পাত্তা দিলাম না। এই মুহূর্তে আমি ওর উপর চরম বিরক্ত। একে তো লেট করেছে, দ্বিতীয়ত ওকে শাড়ি পরাতে গিয়ে আমার শাড়ির অবস্থা বেকাহিল। অবশেষে ভার্সিটি পৌঁছালাম। অনেক লেট হয়ে গেছে বুঝতেই পারছি। তাড়াতাড়ি যে পা চালাবো তারও উপায় নেই। চিত্রা এত আস্তে আস্তে হাঁটছে যেন সে 9 মাসের প্রেগনেন্ট। যত সব। এই মাইয়াকে এই মুহূর্তে তোলে আছাড় মারতে ইচ্ছে করছে আমার। হঠাৎ কি মনে করে দাঁড়িয়ে পড়লাম। কপাল কুঁচকে গেল অটোমেটিক্যালি। আমার সিক্স সেন্স বলছে কেউ আড়াল থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে আমায় দেখছে। কিন্তু কে সে? এই গল্পের পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমাদের পিকুর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।